নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব ছন্দের ১৯ নম্বর পর্বটি। এখানে মূলত আমরা অক্ষরবৃত্ত ছন্দের দ্বিতীয় ভাগটি দেখে নেব। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। এর আগে অক্ষরবৃত্ত ছন্দের প্রথম ভাগটি আলোচনা করা হয়ে গেছে, যেখানে আমরা অক্ষরবৃত্ত ছন্দের 4টি বৈশিষ্ট্য আলোচনা করে এসেছি। এই পর্বে আমরা 5 নম্বর বৈশিষ্ট্য থেকে আমাদের আলোচনা শুরু করব। তো যারা এই পর্বে প্রথম কিংবা কোনো কারণে আগের পর্বটি দেখোনি, তাদেরকে বলবো তোমরা অক্ষরবৃত্ত ছন্দের প্রথম ভাগটি দেখে এই পর্বটি দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে আমরা 5 নম্বর থেকে আমাদের আলোচনা শুরু করব। তো চলো শুরু করি। অক্ষরবৃত্ত ছন্দের পর্ব সমীকরণ যোগ সংখ্যার হয়, তবে এর ব্যতিক্রম দেখা যায় গদ্য কবিতার ছন্দে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে অক্ষরবৃত্ত ছন্দের যে পর্ব সমীকরণ আছে, সেটি বেশিরভাগ ক্ষেত্রেই যোগ সংখ্যার হয়। সেটি কেমন হয়? 8 যুক্ত 6 অথবা 8 যুক্ত 10। বেশিরভাগ ক্ষেত্রে এই দুটির মধ্যেই হয়ে থাকে। তবে এর যে ব্যতিক্রম দেখা যায় না, এরকমও নয় কিন্তু। এর ব্যতিক্রম কোথায় দেখা যায়? গদ্য কবিতার ছন্দে। এর একটি উদাহরণ দেখলেই তোমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। তো সরাসরি চলে আসবো আমরা যেমন অংশে। এখানে দেখো একটি কবিতা লেখা আছে। নাম তার কমলা, দেখেছি তার খাতার ওপরে লেখা, সে চলেছিল ট্রামে। এখানে দেখো জ্যোতিচিহ্নগুলি কোথায় কোথায় পড়েছে। প্রথম লাইনে নাম তার, এরপর দ্বিতীয় লাইনে পড়েছে দেখেছি তার, এরপর একটি, এবং খাতার ওপরে এরপর আরেকটি। এখানে লক্ষ্য করো, এখানে আমি মাত্রা গণনা করে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। তোমরা নিজে নিজেও করতে পারো। এখানে পর্ব সমীকরণটি লক্ষ্য করো। প্রথম লাইনে হয়েছে 4 যুক্ত 3, তার পরের লাইনে হয়েছে 5 যুক্ত 6 যুক্ত 2, এবং শেষ লাইনে অর্থাৎ 3 নম্বর লাইনে হয়েছে 7। তাহলে এখানে দেখো যোগ সংখ্যার কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ এটি গদ্য কবিতার ছন্দ বলে। তাহলে অক্ষরবৃত্ত ছন্দ যদি গদ্য কবিতার রীতিতে লেখা হয়, তাহলে এর সমীকরণ যোগ সংখ্যার নাও হতে পারে, এরকম ব্যতিক্রম দেখা যেতে পারে। এরপর আমরা চলে আসবো 6 নম্বর বৈশিষ্ট্যটি দেখে নিতে। এখানে লেখা রয়েছে অক্ষরবৃত্ত ছন্দে যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ হয়, তাই পূর্ববর্তী স্বর দীর্ঘ বা দ্বিমাত্রিক হওয়ার কোনো সম্ভাবনা এই ছন্দে নেই। আমরা জানি যদি যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ না হয়, তাহলে সেটি পূর্ব বর্ণকে কি করে? দীর্ঘ স্বর দেয়। তার জন্য সেটি দ্বিমাত্রিক অর্থাৎ দুমাত্রার উচ্চারণ হয়ে থাকে। কিন্তু অক্ষরবৃত্ত ছন্দে তোমরা দেখতে পাবে যুক্ত ব্যঞ্জনগুলির কিন্তু সংশ্লিষ্ট উচ্চারণ হয়, অর্থাৎ যেখানে আছে তার উচ্চারণটি সেইখানে হয়। সেটি কখনোই পূর্ববর্তী স্বরকে দীর্ঘ করে না, তাই সেটি দ্বিমাত্রিক হওয়ার সম্ভাবনা এই অক্ষরবৃত্ত ছন্দে থাকে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা চলে যাই পরের স্লাইডে। এরপর আমরা দেখে নেব অক্ষরবৃত্ত ছন্দের 7 নম্বর বৈশিষ্ট্যটি। এখানে আমি লিখেছি এই ছন্দ অসাধারণ শোষণ শক্তি বিশিষ্ট। স্থিতিস্থাপকতা বা ভার বহন ক্ষমতা বা ধারণ শক্তি এই ছন্দের সবচেয়ে বেশি। মুক্ত দলগুলিকে রুদ্ধ দলে পরিণত করা হলেও এই ছন্দের চরিত্রগত পরিবর্তন হয় না। অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দ শোষণ শক্তি প্রবল। এখানে স্থিতিস্থাপকতা বা ভার বহন ক্ষমতা বা ধারণ শক্তি এই ছন্দের সবচেয়ে বেশি। মুক্ত দলগুলিকে যদি আমরা রুদ্ধ দলে পরিণত করি, তাও কিন্তু এর ছন্দের চরিত্রগত কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। এর একটি উদাহরণ দিচ্ছি, তাহলেই তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে যেমন অংশে লেখা আছে, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। এখানে দেখো জ্যোতিচিহ্নগুলি কোথায় কোথায় পড়েছে। পাখি সব করে রব, এরপরে প্রথম জ্যোতিচিহ্ন পড়েছে, এবং পরের লাইনে পড়েছে কাননে কুসুম কলি, এরপর আরেকটি জ্যোতিচিহ্ন। এখানে মাত্রা গণনা আমি আগের থেকেই করে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয়। এবং এর সমীকরণটি দেখো 8 যুক্ত 6 এবং তার নিচে 8 যুক্ত 6 একইভাবে। এরপর লক্ষ্য করো আমি লিখেছি এখানে রুদ্ধ দলের সংখ্যা খুবই কম। এবার রুদ্ধ দলের পাল্লা একটু ভারী করা যাক। এখানে লক্ষ্য করো উপরের কবিতার লাইনে রুদ্ধ দলের সংখ্যা অনেক কম। এখানে সব একটি একক রুদ্ধ দল, পোহাইলো এখানে শেষের রুদ্ধ দল হয়েছে, এবং কুসুম এখানে সুম এখানে একটি রুদ্ধ দল হয়েছে। তাহলে এখানে রুদ্ধ দলের পাল্লা কম, তাই আমরা পরের লাইনটিকে পরিবর্তন করে রুদ্ধ দলের পাল্লা একটু বেশি করে লিখেছি। তো চলো দেখে নিই নিচের লাইনে যেমন অংশটি। এখানে এই একই কবিতাটিকে পরিবর্তন করে লেখা হয়েছে। লক্ষ্য করো, পশু পক্ষী করে শব্দ রাত্রি পোহাইল,
জঙ্গলে মল্লিকা কুন্দ সব প্রস্ফুটিল। তাহলে এখানে লক্ষ্য করো রুদ্ধ দলের সংখ্যা কিন্তু আগেরটির থেকে বেশি। এখানে পক্ষীতে রুদ্ধ দল, শব্দতে এখানে আরেকটি রুদ্ধ দল, রাত্রি পোহাইল এটি তো ছিলই। জঙ্গলে কাননের জায়গায় জঙ্গলে লিখেছি, কুসুমের জায়গায় মল্লিকা লিখেছি, কুন্দ প্রস্ফুটিল, এখানে রুদ্ধ দলের সংখ্যা বেশি। এরপর তোমরা এর মাত্রা গণনা করো অক্ষরবৃত্ত ছন্দের রীতিতে। তারপর দেখো এর সমীকরণও কিন্তু একই দাঁড়াচ্ছে, ৮ যুক্ত ৬ এবং পরের লাইনে ৮ যুক্ত ৬। তাহলে দেখো দেখা যাচ্ছে রুদ্ধ দলের সংখ্যা বেড়ে গেলেও মাত্রা সংখ্যা সেই ৮ ও ৬ই রয়েছে, এর কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দের শোষণ শক্তি অনেক বেশি, যাকে আমরা স্থিতিস্থাপকতাও বলতে পারি, আবার ভার বহন ক্ষমতাও বলতে পারি, আবার এটিকে ভারণ শক্তিও বলা হয়। তো আশা করি তোমরা এই বৈশিষ্ট্যটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর আমরা দেখে নেব অক্ষরবৃত্ত ছন্দের ৮ নম্বর বৈশিষ্ট্যটি। এখানে আমি লিখেছি অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দে পূর্ণ পর্ব ৮ ও ১০ মাত্রার হলেও মাঝে মাঝে ৬ মাত্রার পূর্ণ পর্বও লক্ষ্য করা যায়। আমরা সকলেই জানি যে অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দে পূর্ণ পর্ব হয় ৮ মাত্রার হয় অথবা ১০ মাত্রার হয়, কিন্তু এর ব্যতিক্রমও দেখা যায়, মাঝে মাঝে ৬ মাত্রার পূর্ণ পর্ব আমরা লক্ষ্য করতে পারি। এর একটি উদাহরণ দিলে বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো উদাহরণটা দেখতে আমরা যেমন অংশে চলে আসবো। এখানে দেখো কবিতায় লেখা আছে, এতক সহিল অবলা বলে ফাটিয়া যাইত পাষাণ হলে। এর মাত্রা গণনা তোমরা করে নিও। এখানে আমি লিখে দিয়েছি সমীকরণটি ৬ যুক্ত ৫, ৬ যুক্ত ৫। তাহলে এখানে পূর্ণ পর্ব ৬ মাত্রা হয়েছে। তাহলে তোমরা এখানে দেখে নিও, ঠিক আছে, নিজে নিজে করে, কারণ এর আগের পর্বে আমরা মাত্রা গণনা করতে শিখিয়েছি তোমাদের, ঠিক আছে, অক্ষরবৃত্ত ছন্দে কিভাবে মাত্রা গণনা করতে হয়। তো তোমরা এভাবে করো, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে। এরপর আমরা চলে আসবো ৯ নম্বর বৈশিষ্ট্যতে। এখানে আমি লিখেছি মিশ্র কলাবৃত্ত ছন্দের নানা রূপ আছে, একপদী, ত্রিপদী, চৌপদী, পয়ার, মহাপয়ার, একাবলী প্রভৃতি। আধুনিক কালে অমৃতাক্ষর ছন্দ, সনেট, মুক্তক ছন্দ, গদ্য কবিতার ছন্দ গড়ে উঠেছে অক্ষরবৃত্ত ছন্দকে ভিত্তি করে। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে অক্ষরবৃত্ত ছন্দ বা মিশ্র কলাবৃত্ত ছন্দের নানা রূপ রয়েছে, একপদী, ত্রিপদী, চৌপদী, পয়ার, মহাপয়ার, একাবলী প্রভৃতি। এছাড়াও আধুনিক কালে অমৃতাক্ষর ছন্দ, সনেট, মুক্তক ছন্দ, গদ্য কবিতার ছন্দ অক্ষরবৃত্ত ছন্দকে ভিত্তি করে গড়ে উঠেছে। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা চলে যাব পরের স্লাইডে। এরপর আমরা দেখে নেব অক্ষরবৃত্ত ছন্দের ১০ নম্বর বৈশিষ্ট্যটি। এখানে আমি লিখেছি অক্ষরবৃত্ত ছন্দের প্রতিটি পর্বে এক বা একাধিক উপপর্বের বিভাগ লক্ষ্য করা যায়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে অক্ষরবৃত্ত ছন্দে যেহেতু পর্বগুলি অনেক বড় বড় হয়, তাই এখানে প্রতিটি পর্বে এক বা একের বেশি একাধিক উপপর্বের বিভাগ আমরা লক্ষ্য করতে পারি। এরপর চলে এসো ১১ নম্বর বৈশিষ্ট্যতে। এখানে রয়েছে অক্ষরবৃত্ত ছন্দের পর্বের আকার দীর্ঘ বলে অনেকে এই পর্বকে পদ বলে অভিহিত করেন এবং এই ছন্দকে পদ ভাগের ছন্দ বলেন। তোমরা সকলেই জানো যে অক্ষরবৃত্ত ছন্দের পর্বগুলি কি হয়, একটু দীর্ঘ আকারের হয়, তাই অনেকেই এই পর্বগুলিকে পর্ব না বলে পদ বলেন, তাই এই ছন্দকে তারা বলেন পদ ভাগের ছন্দ। এটিও তোমরা ভালোভাবে মনে রাখবে। এরপর লক্ষ্য করো অক্ষরবৃত্ত ছন্দের অন্তিম বৈশিষ্ট্যতে আমি ১২ নম্বরে লিখেছি অক্ষরবৃত্ত ছন্দে কবি ইচ্ছা অনুযায়ী একটি শব্দ বিভিন্ন মাত্রা বিশেষ হতে পারে। অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দকে কবি নিজের ইচ্ছা অনুযায়ী একটি শব্দকে বিভিন্ন মাত্রায় ব্যবহার করতে পারেন। তোমরা আগেই অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনা দেখে এসেছো যে এখানে অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনা একটু জটিল। এখানে মুক্তদল ১ মাত্রা, শব্দের আদি এবং মধ্য রুদ্ধ দল যদি হয় তাহলে তার মাত্রা ১ মাত্রা, কিন্তু যদি একক রুদ্ধ দল হয় কিংবা শব্দের শেষে সেই রুদ্ধ দলটি অবস্থান করে তাহলে তার মাত্রা ২ মাত্রার হয়। তাহলে এখানে দেখো কবি নিজের ইচ্ছা অনুযায়ী যদি শব্দটিকে একক রুদ্ধ দলে হিসাবে ব্যবহার করেন তাহলে তার মাত্রা আলাদা হয়ে যাবে, কিন্তু যদি শব্দের প্রথমে কিংবা আদিতে রুদ্ধ দল হয় তাহলে তার মাত্রা আলাদা হবে, আবার শেষে হলে আলাদা হবে রুদ্ধ দলের ক্ষেত্রে। তাই এখানে এই বৈশিষ্ট্যটি লেখা হয়েছে যে অক্ষরবৃত্ত ছন্দে কবি নিজের ইচ্ছা অনুযায়ী একটি শব্দকে বিভিন্ন মাত্রা বিশেষ করতে পারেন। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখানে দেখো আমি প্যারা চেঞ্জ করে একটু উপসংহারের মতো করে লিখেছি, প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলা কাব্যের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মিশ্র কলাবৃত্ত ছন্দ। গভীর ভাবমূলক কবিতা এই ছন্দে লেখা সম্ভব। মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, মহাকাব্য সমস্তই লেখা হয়েছে এই ছন্দে। মিশ্র কলাবৃত্ত প্রকৃত অর্থেই বাংলার সনাতন কাব্যিক ছন্দ।
তাহলে দেখো, প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলা কাব্যে যদি আমরা দেখি সবচেয়ে বেশি কোন ছন্দ ব্যবহৃত হয়েছে, তাহলে সেটি মিশ্র কলাবৃত্ত ছন্দই। গভীর ভাবমূলক কবিতাও এই ছন্দে লেখা সম্ভব, আবার মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, এমনকি মহাকাব্য পর্যন্ত সেগুলিও লেখা হয়েছে অক্ষরবৃত্ত ছন্দতেই। মিশ্র কলাবৃত্ত ছন্দকে তাই আমরা প্রকৃত অর্থেই বলতে পারি বাংলার সনাতন কাব্যিক ছন্দ, যেটি চিরকাল ধরে চলে এসেছে। তো আশা করছি তোমরা অক্ষরবৃত্ত ছন্দের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ দুটি ভালোভাবে বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। এটিকে তোমরা দুটি বিভাগকে ভালো করে খাতায় লিখে নিও এবং কয়েকবার দেখে নাও, তাহলেই তোমাদের মনে থেকে যাবে। আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, এভাবে ছন্দের পিপিটি বানিয়ে ভিডিও বানাতে অনেকটা সময় লেগে যায়। তাই তোমাদের কাছ থেকে এটুকুই আশা করি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধব এবং ক্লাসমেটদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। এতে আমাদের অনেকটা অনুপ্রেরণা বেড়ে যায়। আর এরকম সুন্দর এবং সহজ করে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।